বন্ধুগণ নমস্কার, শীতাংশু বলছি। আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ প্রায় 2 বছর এক্সাইলে ছিলেন ভারতে। 2024 সালের 5ই আগস্ট তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ফলে তারপর তাকে তিনি বাংলাদেশে আশ্রয় নেন। এখন এর ইতিহাসটা একটু জেনে রাখা দরকার। তিনি যে দেশ ছেড়েছিলেন, ভারত সরকার তাকে কিন্তু দেশ ছেড়ে আসতে বলেনি। তার যে মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি ভারতের মিলিটারি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেই সময়ের, তাকে ফোন করে বলেছিলেন যে এরকম একটা অশান্তি হচ্ছে, আপনারা শেখ হাসিনাকে আপনাদের দেশে নেন। এবং শুধু তাই নয়, মিলিটারি প্লেনে করেই তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইটা ভুলে গেলে চলবে না। অনেকে একটা মিস ইন্টারপ্রেট করছে যে শেখ হাসিনা ওয়াজেদকে ভারতে চলে আসতে বলেছে ভারতের সরকার। এইটা কিন্তু ভুল তথ্য প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এখন যে প্রশ্নটা এসছে, তিনি যেটা বলেছেন, ঘোষণা করেছেন যে তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যাবেন এবং সেখানে তার বিচার যাই হোক, ফাঁসি হোক, যাই হোক, তিনি ফিরে যাবেন। কারণ দেশের মানুষের কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের প্রতি তার একটা কৃতজ্ঞতা আছে এবং দেশের মানুষের প্রতি একটা ভালোবাসা আছে, তাই তিনি ফিরে যাবেন। সেখানে যা হবে হবে এবং সেখানে তিনি আইনের কাছে নিজেকে সঁপতে চান যে আইনে তার বিচার যেটা হবে সেটাই হোক। যদিও তার বিরুদ্ধে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে তিনি চলে আসার পর তার যে বিরুদ্ধে একটা যে মামলা টামলা হয়েছিল, সেই মামলা টামলাতে তাকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, তার আওয়ামী দলটাকে ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ দলটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি চলে আসার পর আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাদের উপর ব্যাপক অত্যাচারও হয়েছে। তার পুলিশের উপর অত্যাচার হয়েছে, নিউজ এজেন্সির উপর অত্যাচার হয়েছে, পত্রপত্রিকার উপর অত্যাচার হয়েছে, মারধর, ভাঙাভাঙি, পোড়াপুড়ি এসব হয়েছে। সেসব পুরাতন ঘটনা আমরা দেখেছি। কিন্তু তিনি গত এই যে 5ই আগস্ট ভারত থেকে যে 2 বছর পরে যে তার আবেগঘন বক্তৃতাটা দিয়েছেন, সেই বক্তৃতায় তিনি সেই পুরাতন দিনের ঘটনাটা কিন্তু একটু 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 করে রিপিট করে গেছেন। সবাইকে সে কথা মনে করে দিয়েছেন যে আসলে সেই সময় কি হয়েছিল, কে তাকে রক্ষা করতে পারে এবং কেন তাকে রক্ষা করা হয়নি। এখন এরপরে যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে তিনি কি আওয়ামী লীগ দলটাকে রিভাইভ করতে পারবেন? ক্যান হি রিভাইভ আওয়ামী লীগ? ক্যান সি রিভাইভ আওয়ামী লীগ? তিনি এটা রিভাইভ করতে পারবেন? সেই প্রশ্নটা কিন্তু এখন এসেছে। কারণ যে দল নিষিদ্ধ, সেই দলকে তিনি, যে দল নিষিদ্ধ সে দেশে, সেই দলকে তিনি কীভাবে রিভাইভ করবেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন এই দল যে নিষিদ্ধ হয়েছে, সেটা কিন্তু প্রথম যখন সে আন্দোলনের পর প্রফেসর ইউনূস বাংলাদেশে এসেছিলেন তদারকি সরকারের প্রধান হিসেবে, তিনি কিন্তু বলেছিলেন এই দলটা সাময়িকভাবে ব্যান করা হলো, 10 মাস বা 1 বছর, এই জাতীয় কিছু একটা বলেছেন, আমার ঠিক মনে পড়ছে না, এইরকমই হবে, লাগলি 1 ইয়ার। তারপরে দেখা গেলো পরবর্তীকালে যখন সেখানে নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে এখন যে তারেক রহমানের সরকার হয়েছে, সেই সরকার সেই দলটাকে পার্লামেন্টে আইন করে ব্যান করে দিল। এখন বলছে একটা ডেমোক্রেটিক দেশ, গণতান্ত্রিক দেশ, আইন করে একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল, যারা একটা সময় বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, তারপরে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই দলটাকে তারা একদম ব্যান করে দিয়েছে। এটা যে কীরকম গণতন্ত্র, তো এখান থেকেই মোটামুটি বোঝা যায়। এরপর দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেটা হয়েছে সেই ঘটনাগুলো একটু দেখুন। এখন দেখা যাচ্ছে যে এই যে ছাত্র আন্দোলনটা বাংলাদেশে ছিল, এর পিছনে কে ছিল, বিষয়গুলো একটু লিঙ্ক করার চেষ্টা করতে হবে, ডটগুলো কানেক্ট করতে হবে। এই ছাত্র আন্দোলনের পিছনে আসলে আমেরিকা ছিল, ইউএস ডিপ স্টেট। কারণ তারা সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছিল, যেটা হাসিনা সরকার দিতে কোনোভাবেই রাজি হয়নি। কিন্তু এখন এই যে তিনি ফিরে যাবেন বলে ঘোষণা করেছেন, এর পিছনে কোন শক্তি কাজ করছে, এটাকে নিয়ে অ্যানালিস্টরা আলোচনা করছে। ভারত কি এর পিছনে কাজ করছে? আমেরিকা কি এর পিছনে কাজ করছে? ক্যান আমেরিকা গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে হ্যাভ মেক এ মিস্টেক? আমেরিকা কি বুঝতে পেরেছে আমরা একটা বড় ভুল করে বসেছি এবং সেই ভুলটা আমাদেরকেই কারেক্ট করতে হবে, শুধরাতে হবে? সেই প্রশ্নটা এসেছে। কারণ যেখানে তার মৃত্যুদণ্ডে তাকে কোর্ট থেকে দণ্ডিত করা হয়েছে, যেখানে তার দলকে ব্যান করে দেওয়া হয়েছে,
সে অবস্থায় তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে তিনি ফেরত যাচ্ছেন, তার মানে অবশ্যই একটা কোনো জায়গা থেকে অ্যাসুরেন্স এসেছে, ঠিক আছে আপনি গেট টু ব্যাক টু বাংলাদেশ, উইল টেক কেয়ার অফ ইউ, এরকম কিছু কি একটা ব্যাপার হয়েছে, এইটা সবাই কিন্তু চিন্তা করছে। এবং সেই পিছনে কোন শক্তিটা আছে, অনেকে সন্দেহ করছে সেই পেছনে আমেরিকার যে শক্তিটা সেটাই আছে, এবং ভারত সরাসরি না থাকলে হয়তো মৃদুভাবে পিছন থেকে ব্যাপারটাকে সমর্থন করছে। এখন ভারত কি থেকে জোর করে ফেরত পাঠাতে চেয়েছে, তেমন কোথাও কিন্তু শোনা যায়নি। এখন দেখা গেল তার বক্তৃতা হওয়ার পর বাংলাদেশ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হলো যে না, এটা ভারতের মাটি থেকে গেছে, এটা করা ঠিক হয়নি। তারপরে একটা প্রেস রিলিজও করেছে সরকার ভারতকে কন্ডেম করে। কিন্তু এখন যে সরকার চালাচ্ছে তারেক রহমান, তিনি কেন ভুলে গেছেন যে তিনি যখন লন্ডনে ছিলেন সেখান থেকে বসে বসে তিনি যাবতীয় বক্তৃতা করতেন। একবার তো লন্ডন থেকে দীর্ঘদিন লন্ডনে থাকার পর উড়ে এসে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং প্রধানমন্ত্রীও বনে গেলেন। তো তার পুরাতন ইতিহাসটা তিনি ভুলে গেছেন। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন এক্সাইল, যাকে মিলিটারি ভারতে পৌঁছে দিয়েছে, তাকে বলছেন যে সে কেন বক্তৃতা দেবে অন্যের মাটি থেকে, ভারতের মাটি থেকে। তার নিজের জন্য ঠিক আছে, অন্যের জন্য হলেই সেটা দোষ। এই হচ্ছে তার এখনকার যে বর্তমান দৃষ্টিভঙ্গি বা তার যে পরিচয়টা তিনি রেখেছেন, এটা হচ্ছে তার মধ্য কথা। এরপরে এখন যে বিষয়টাকে নিয়ে সবচেয়ে চর্চা চলছে যে তাহলে আওয়ামী লীগকে রিভাইভ করতে গেলে প্রথম তো তার বেঁচে থাকা দরকার। তাহলে তার এগেনস্টে যে ক্যাঙ্গারু কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেটার একটা বিচার হতে হবে সঠিক। তিনি বলেছেন যে নিরপেক্ষ বিচার হোক, নিরপেক্ষ তদন্ত হোক, যে আমার কী কী দোষ আছে বা সেই সময়কার সরকারের কী কী দোষ আছে, কেন আমার প্রতি এরকম অবিচার করা হয়েছে, এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার আমি সম্মুখীন হতে রাজি আছি। আমাকে যদি জেল দিতে হয় আমি জেলে যেতেও রাজি আছি। তিনি এই রিস্কটা কিন্তু এখন হঠাৎ করে 2 বছর পরে নিয়েছেন। আমার তো মনে হয় না ভারত সরকার তাকে এসব কিছু বলতে বলেছে বা তাকে চলে যেতে বলেছে। ভারত তার পরিষ্কার অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে এই ব্যাপারে একটা নিরপেক্ষ যে নিউজ ফোরাম, তারা এটা অর্গানাইজ করেছে। ভারতে যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা আছে এবং সংবাদপত্রের স্বাধীনতা আছে, তাই ভারত সরকার তাদেরকে বারণ করতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে বক্তব্য রেখেছেন বা মিট করেছেন এই ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই, আর তারই বক্তব্যকে ভারত সমর্থনও করে না, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তো ভারত তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করছে, এক্ষেত্রে বাংলাদেশ যাই বলুক বা নাই বলুক না কেন। এবং এরপরে এখন বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি? বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে সমস্ত যে ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রি সব বসে গেছে, একদম ডুবে গেছে। বাংলাদেশের মূল ইন্ডাস্ট্রি ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম যাকে বলে বসে গেছে। বাংলাদেশের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপর ব্যাপক অত্যাচার হয়েছে, কন্টিনিউয়াস চলছে। এবং বাংলাদেশে এই যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী, তার যে দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা যে ওই 300-র মধ্যে সম্ভবত 212-13টা আসনে জিতে এসছে, সংখ্যাগরিষ্ঠ হয়েছে, তার পিছনে কিন্তু এই যে আওয়ামী লীগের সদস্যরাও বা সমর্থকরা তারাও ভোট দিয়েছে, এবং সংখ্যালঘুরা 100% ভোট দিয়েছে, 100%। তার কারণ যে ছাত্রদের যে দল এনসিপি হয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে বলা যায়, সেই দল এবং জামাত তারা এক হয়ে গেছিল, এই জামাত গোষ্ঠী। ফলে কোনো বাংলাদেশের আপামর জনসাধারণ চায়নি যে কোনোভাবে জামাত বা এনসিপি তারা ক্ষমতায় আসুক। হ্যাঁ, এটা অবশ্যই তারেক রহমানের যে ব্যাপক জয়, সেই জয়টাতে একটা বড় ভূমিকা পালন করেছে। এখন বিষয়টা হচ্ছে তাহলে প্রথম তার ফিরে গিয়ে তাকে বিচারে অংশগ্রহণ করা, এবং সেই বিচার, নিরপেক্ষ বিচার থেকে তার যে মৃত্যুদণ্ড আছে সেটা থেকে তার রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে সেটা রেহাই পাওয়ার পর তিনি রাজনৈতিক প্রচার করতে পারবেন কিনা, গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে ফিরে আসতে পারবেন কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। তাহলে তিনি ফিরে আসলে তখন তিনি প্রচারটা করতে পারবেন। আগামী দিনের নির্বাচনে তিনি হয়তো নির্বাচন লড়তে পারেন যদি এটা হয়, এবং যদি পার্লামেন্টে আবার আইন করে এই যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হচ্ছে, সে ব্যানটা যদি উইথড্র হয়, আবার নতুন করে আইন করে, এবং সেটা করবে কিনা। এবং তিনি যে ফিরে যাওয়ার কথাটা ঘোষণা করার পরেই দেখা যাচ্ছে সেখানে প্রতিবাদের একটা ঝড় উঠেছে, একটা অংশ প্রতিবাদ করছে,
সেই প্রতিবাদটা আসছে মূলত এনসিপির থেকে এবং জামাত থেকে, তাদের যে গাঁটজোড় আছে, অর্থাৎ তারা কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে আর ফিরতে চায় না। কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখেছি, বাংলাদেশে এই যে একটা আর্থিক দুরবস্থা, মানুষের যে ভয়ানক একটা দুর্দিন শুরু হয়েছে, কাজ নেই, অর্থ নেই, তারপর ইমিগ্রেন্টসরা ভারত থেকে ফিরে যাচ্ছে, ভারতও বাধ্য করছে ইমিগ্রেন্টস থেকে ফিরে যেতে, ভারতে আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এসবের যে বর্ডার, সেই বর্ডারে সিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফেন্সিং লাগানো হচ্ছে, বিএসএফ ভীষণভাবে টহল দিচ্ছে, সুন্দরবনের যে সামুদ্রিক এলাকা সেখানেও ভীষণভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স, নেভি, সেখানে তারা টহল দিচ্ছে। ফলে এখন যে তারা এই দেশে চলে আসবে সেটা তাদের পক্ষে সম্ভব নয়। মায়ানমার তারা যাবে না, কারণ মায়ানমার যাওয়া সম্ভবই নয়। মায়ানমার থেকে উল্টে রোহিঙ্গারা নদী পার হয়ে বাংলাদেশে এসে এখনও ঢুকছে, তাদেরকে রুখতেও পারছে না। এখন এই আমেরিকা যদি এর পিছনে কাজ করে, যেমন কদিন আগে সার্জিও গোর গেছিলেন, যিনি এই ভারতের রাষ্ট্রদূত আমেরিকার, এবং তার সঙ্গে তিনি সাউথ ইস্ট এশিয়ার আর অনেকগুলো দেশের দায়িত্বে আছেন, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এইসব সাউথ এশিয়ান কান্ট্রির অনেকগুলো দেশের তিনি দায়িত্বে আছেন। তিনি কদিন আগে গেছিলেন বাংলাদেশে যেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং কিছু আলোচনা করেছেন। কী আলোচনা করেছেন সেটা খুব একটা প্রকাশ্যে বেরোয়নি, সাংবাদিকরা বিভিন্ন রকমের বিভিন্ন অনুমান করছে, এইটা একটা ব্যাপার। তিনি নেপালও গেছিলেন, কিন্তু নেপালের যিনি প্রধানমন্ত্রী বালেনসা, তার সঙ্গে দেখা করেনি। তিনি নাকি দলের যে গুরুত্বপূর্ণ পদ যারা কাউকে দেখা করেনি। পরে তিনি কী করলেন, যে অন্যান্য বিরোধী দলের নেতারা আছেন বা তার সহযোগী দলের যে সমস্ত নেতারা আছেন জোট সরকারের, তাদের সঙ্গে দেখা টেকা করে কথা বলে এসেছেন। বালেনসা এটা কথা বুদ্ধিমানের কাজ করেছেন এটা বলা যায়নি। কূটনীতিতে একটা রাষ্ট্রের কেউ দেখা করতে গেলে, কোনো দেশের একটা রাষ্ট্রদূত সেখানে দেখা করে ছিল, তো ভবিষ্যৎ বলবে তিনি এই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেছেন না ভুল করেছেন, কারণ এটা আমেরিকার কাছে এই খবরটা অবশ্যই গেছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবং এটা কেন তিনি করলেন, এটা কি চাইনার ইনফ্লুয়েন্সে করলেন, সেটা একটা ব্যাপার। এবং বালেনসাও যে আমেরিকা নেপালের ক্ষমতা আছে খুব বিরাট কিছু করে ফেলেছে তা নয়। তারপরে দেখা যাচ্ছে সেখানে আবার জেনজি সার্চ হয়েছে, জেনজি প্রতিবাদ করেছে। তারপর ইদানিংকালে তো ভয়ানক একটা কদিন আগে কমিউনাল ভায়োলেন্স হয়ে গেছে। তো এরকম একটা নেপালে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে বা নেপালিদের মধ্যে একটা সব রকমের সুযোগ সুবিধা পৌঁছে গেছে, তা কিন্তু যায়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা তাহলে কেন এখন আবার নতুন করে ভাবছে বাংলাদেশকে নিয়ে। প্রথম তথ্য হচ্ছে একটা কারণ, যে বাংলাদেশে দেখা যাচ্ছে চায়নার অ্যাগ্রেশন বেড়েছে। চায়না সেখানে রোডস অ্যান্ড বেল্ট আনতে চাইছে, চায়না সেখানে সিপ্যাক আনতে চাইছে, চায়না সেখানে 3টে যে পোর্ট আছে না, সামুদ্রিক যে পোর্ট, সামুদ্রিক যে বন্দর, সেই বন্দরে ইনভেস্টমেন্ট করতে চাইছে। এটা আমেরিকার কাছে একটা ওয়ার্নিং বলা যায়। অর্থাৎ চায়না গ্র্যাজুয়ালি এন্টারিং বাংলাদেশ অ্যাজ এ থার্ড ফ্রন্ট। অর্থাৎ বাংলাদেশে ভারতের তো একটা প্রভাব আছে, ভারত বিদ্যুৎ সরবরাহ করে, ভারত থেকে যদি বিদ্যুৎ সরবরাহ না হয় তাহলে বাংলাদেশ বিদ্যুৎ পাবে না। দ্বিতীয়ত হচ্ছে নেপাল থেকে যে বিদ্যুৎ সরবরাহটা হয়, নেপালে যে আপনার হাইড্রোলিক প্রজেক্ট থেকে, সেটা ভায়া ভারত হয়ে যায়, মুর্শিদাবাদে গ্রিড হয়ে পাস করে বাংলাদেশে। সেটা যদি ভারত কোনো কারণে বন্ধ করে দেয় তাহলে পরে কিন্তু বাংলাদেশের যে বিদ্যুৎ ঘাটতি এবং চারিদিক অন্ধকারে ডুবে যাবে। বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ প্রকল্প সেই অর্থে নাই বলে যায়, যা বিদ্যুৎ উৎপাদন হয় তাই দিয়ে বাংলাদেশ নিজেদের দেশের চাহিদার অর্ধেকও পূরণ করতে পারে, এটা হচ্ছে বাস্তব সত্য। এখন এই যে চায়নাজ অ্যাগ্রেশন, এইটা সম্ভবত আমেরিকাকে একটা চিন্তায় ফেলেছে, যে চায়নাকে বাংলাদেশে বেশি দিন এগোতে দেওয়া চলবে না। তা যদি হয় তাহলে কী করতে হবে, তাহলে এই তারেক রহমান যে কেবলমাত্র এই এনসিপি বা জামাতের সঙ্গে লড়াই করে যেভাবে যদি চা করলো না, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক পলিটি, তার একটা রিভাইভেল করতে হবে। এবং ডেমোক্রেটিক পলিটি রিভাইভ করতে গেলে এই জামাত এবং এনসিপিকে ছেড়ে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার রিভাইভ করতে হবে। এবং আওয়ামী লীগকে রিভাইভ করতে হলে শেখ হাসিনাকে একটা লিফট দিতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এবং তার যে মৃত্যুদণ্ডের যে ফতোয়া আছে বা কোর্টের বিচারে, যাকে ক্যাঙ্গারু কোর্টের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি, সেটাকে বদলাতে হবে। এবং সংবিধানের যে বদল, পার্লামেন্টে আবার যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো দলকে কার্যক্রম করার সুযোগ দিতে হবে, সেটাকে বদলাতে হবে। এই ব্যাপারটা কতটা আমেরিকা করে উঠতে পারে সেটাই দেখার, যে যদি এইটাই ঘটনা হয়ে থাকে।
এরপরে হচ্ছে যে এটা তো একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভারত কী চায়। ভারত চায় বাংলাদেশ তাদের পড়শি দেশ, ভারত একটা সুস্থ, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ দেখতে চায়। কারণ সেটা না হলে বাংলাদেশ থেকে কোনো না কোনোভাবে রিফিউজি ইনফ্লাক্স হবে, সেটাকে ঠেকানো মুশকিল হতে পারে। অথবা সেখানে আরও একটা যে উগ্রপন্থীদের বা দাবদাবা বাড়বে। যেমন বাংলাদেশে দেখা গেছে ইতিমধ্যেই পাকিস্তান থেকে বলাও হচ্ছে আইএসআই, আল কায়দা, এসব বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী বাংলাদেশে ঢুকেছে। কথা আমি বলছি না, কথা যে শেখ হাসিনা ওয়াজেদের ছেলে সে জয়, সে আমেরিকার থেকে সেদিনে মিটিংয়ের পরে ভারতকে সতর্ক করে দিয়েছে যে ইন্ডিয়া শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাজ দেয়ার ইজ সার্চ অফ ডিফারেন্ট এক্সট্রিমিস্ট গ্রুপস ইন বাংলাদেশ। তো ভারতের কাছে এটা একটা কনসার্ন যে যদি বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপ ওখানে জামাতের সঙ্গে মিলে আরও গোলমাল পাকায় এবং সেই গোলমালটা যদি ভারত পর্যন্ত এসে পৌঁছয়, সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু হবে। কারণ পাকিস্তান এইরকমই চায়। কারণ পাকিস্তান একটা সময় বলেছে যে এরপর থেকে যদি ভারতের আক্রমণ হয় সেটা ইস্টার্ন ফ্রন্টে আক্রমণ। তো পাকিস্তানের তো ইস্টার্ন ফ্রন্টে কিছু নেই। বাংলাদেশ তারা হেরে গিয়ে চলে যাওয়ার পর 1972 সালের পর থেকে ইস্টার্ন ফ্রন্ট মানে অবশ্যই তারা বাংলাদেশকে লক্ষ্য করেই বলেছে যে তার মানে তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করছে এবং বাংলাদেশ থেকেই তারা আগামী দিনে ভারতকে আক্রমণ করতে হবে। এবং আক্রমণের প্রথম লক্ষ্য কলকাতা, ত্রিপুরা, আসাম এই জায়গাগুলো কিন্তু হতে পারে। তো এইটা আজকের দিনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাউ শেখ হাসিনা ওয়াজেদ will revive his party as well as how he will face the trial and whether in the trial she will be survive or this regime by the pressure of Jamaat in future based on Kangarpur decision and that to be prevail to তাহলে পরে আওয়ামী লীগের যে ভিত্তিটা সেই ভিত্তিটাকে নাড়িয়ে দেওয়া হবে। কিন্তু যদি এর পিছনে সত্যি সত্যি আমেরিকা থেকে থাকে তাহলে সম্ভবত সেটা সম্ভব হয় না। শেখ হাসিনা ওয়াজেদ যে 5 আগস্ট 2026 যে বক্তৃতা দিয়েছেন, এটা কোনো হঠাৎ কোনো বিষয় বলে মনে হয় না আমার। এটা নিশ্চয়ই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অঙ্গ। হয়তো 3 মাস 6 মাস ধরে ভারতের সাথে আমেরিকার কোনো কথা হয়েছে বা আমেরিকা এটা চেয়েছে, ভারতের কাছে কনসেন্ট নিয়েছে, তারপরেই এরকম একটা যে তার ভাষণ, বক্তৃতা, এবং এই বক্তৃতা দেওয়ার পর কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের যে সদস্যরা, সাধারণ মানুষ, তারা কিন্তু খুব উচ্ছ্বসিত হয়েছে। হ্যাঁ, দেখা গেল যে শোনা গেল যে ঢাকার বুকে নাকি সেই নিয়ে ব্যাপক মিছিল টিছিল হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ যদি ধ্বংস হয়ে যায় একটা দেশে, যখন গণতন্ত্র একবার প্রতিষ্ঠা হয়, তারপর কিন্তু সে দেশে মানুষকে দমন পীড়নের মধ্য দিয়ে বা ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে বেঁধে রাখা খুব মুশকিল হয়। বিশেষত বাংলাদেশের মতো দেশ যেখানে বাঙালি সত্তার একটা বিশেষতা আছে এবং স্ফুলিঙ্গ আছে, সেখানে এইভাবে কিন্তু বাংলাদেশে বাঙালি সত্তাকে দীর্ঘদিন দাবিয়ে রাখা কিন্তু মুশকিল হবে। কারণ তারা গণতন্ত্রের দাবিতে আবার যে কোনো সময় পথে নামবে, এবং পথে নামলে কিন্তু বিএনপি বা এনসিপি বা জামাত এদের কিন্তু যে খুব সুবিধা হবে তা নয়। ব্যাপক যদি গণতান্ত্রিক সার্জ সেখানে উঠে তখন কিভাবে তারা সামাল দেয় সেটাই দেখায়। এবং যে শক্তিগুলো শেখ হাসিনাকে হয়তো মদত করার চেষ্টা করছেন, তারাই বা তাকে কীভাবে মদত করে আগামী দিনে পুনরায় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণটা সুনিশ্চিত করতে পারেন, সেটাই আগামী দিনে দেখার বিষয়। তো আমরা চেষ্টা করব এই যে নিউজটাকে ট্র্যাক করার, এবং আগামী দিনে যা যা ডেভেলপমেন্টগুলো হবে সেগুলো আমি আপনাদের কাছে নিয়ে এসে হাজির করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।